बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম, আদাব। আজকে স্বাভাবিকভাবে আমি কথা বলবো ইউনূস সাহেবের লন্ডন সফরের কীর্তিকলাপ নিয়ে। তার আগে আগামী শুক্রবার ইউনূস তার এক বৈঠক নিয়ে উদ্দেশ্যমূলকভাবে, উদ্দেশ্যটা হচ্ছে ইউনূসের লন্ডনে যে হাস্যরস, যে মান মর্যাদাহীন এবং যে গণধিক্কার আজকে বিরাট আলোড়ন তুলেছে সারা বিশ্বে, এইটাকে চাপা দেওয়ার হীন উদ্দেশ্যে ইউনূস তার এক বৈঠককে আমাদের দেশের মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া এবং বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক নেতারা যেভাবে কথা বলছেন, এই বৈঠকটাকে যেভাবে হাইলাইট করছে, এর চেয়ে গুরুত্বপূর্ণ বোধহয় এই শতাব্দীতে আর কিছু হয়নি। এটা নাকি টার্নিং পয়েন্ট। এত শোরগোল করার মূল উদ্দেশ্য হইল লন্ডনে ইউনূসের চরম অপমানজনক ব্যর্থতাকে ঢেকে রাখার জন্য তারা এই বিষয়টাকে জোরে সোরে সামনে নিয়ে আসতেছে। বাস্তবে ইউনূস তার এক বৈঠক, এটা তাদের একান্তই নিজেদের ব্যাপার, এটা তাদের নিজস্ব লেনদেনের ব্যাপার, এটা তাদের নিজস্ব সুবিধা অসুবিধার ব্যাপার। কারণ দেশটা এখন যে দখল করা হয়েছে, এরা দুইজনের সেটার অংশীদার। তো তারা এখন তাদের এই চলার পথে বিভিন্ন ইস্যুতে তাদের সাথে টানাপোড়েন শুরু হয়েছে। সেটাকে মেলমিশ করার জন্য তারা বসবে, গিভ অ্যান্ড টেক করবে। এটা তাদের নিজস্ব ব্যাপার, এখানে জাতির স্বার্থের কিছু নেই। কারণ তারা যে একটা এন্টারপ্রাইজ, একটা গ্রুপ অফ কোম্পানি যে দেশটাকে দখল করে শোষণ করতেছে যার যার অবস্থান থেকে, এই গ্রুপের যে তিনটা কোম্পানি, ইউনূস এবং তার সাথে অন্যান্যরা, তারেক জিয়া, বিএনপির নেতৃত্বে অন্যান্য ছোটখাটো সংগঠন মিলে তারেক জিয়া একটা কোম্পানি, আর ডক্টর শফিক জামাতের এবং অন্যান্য উগ্রপন্থী ইসলামিক সংগঠনগুলি নিয়ে একটা কোম্পানি। এই তিন কোম্পানি মিলে হলো একটা গ্রুপ অফ কোম্পানিজ। তাদের মধ্যে অনেক সময় অনেক কিছু নিয়ে লেনদেন, এটা সেটা নিয়ে স্বার্থের সংঘাত হয়। তো সেইটাকে মিটমাট করার জন্য তারা সেটাকে আরো সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, নিরবচ্ছিন্নভাবে আরো কিভাবে এই লুটপাট করা যায়, এই দখলদারিত্ব কন্টিনিউ করা যায়, সেটা নিয়ে তারা কথা বলবে। বাংলাদেশের 18 কোটি মানুষের জাতীয় স্বার্থ এখানে নিহিত নেই। তো এটাকে একটু হাইলাইট করে দেয়, এটা নিয়ে আমি কালকে কথা বলবো। তো ওইটা তো এখন যে ইউনূসের যে ব্যর্থতাগুলো একে একে যে ফুটে উঠতেছে, আপনারা সবাই দেখতেছেন, সবাই জানেন, আমার চেয়ে বেশি জানেন আপনারা। কিন্তু কয়টা বিষয়ে আমি খুব স্পষ্ট করে করতে চাই। সেটা হচ্ছে, দেখেন, পৃথিবীর যে কোনো দেশের রাষ্ট্র বা সরকার প্রধান অন্য কোনো দেশে গেলে সেই দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সাথে যদি তার আলোচনার বিষয় থাকে, বৈঠকের বিষয় থাকে, এটার সফরসূচি ফিক্স করার আগেই এটাকে সেটেল করতে হয়। আগে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে সময় এবং তারিখ নির্ধারণ করা হয়।
ওইটার উপরে বেসিস করে একটা সফরসূচি সাজাইয়ানো হয়। তো এইটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় করে, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় করে, এবং সেইটার চূড়ান্ত ফয়সলা না করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সাংবাদিক সম্মেলনে কিভাবে বললেন যে ইউনূস সাহেবের সাথে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দ্বিপাক্ষিক বৈঠক হবে লন্ডনে। এই তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় কোথায় পেল, কে দিল? এটা ওই ইউনূস সেন্টার থেকে বানানো একটা গল্প, পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে বলানো হয়েছে। তার তো এভিডেন্স থাকবে। এই যে আমাদের ইমেইল বা এই আমাদের টেলেক্স বা ফ্যাক্স, অমুক তারিখ 11 তারিখ বা 12 তারিখ সকাল বা বিকাল এতটার সময় স্যার কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী ইউনাইটেড কিংডমের সাথে আমাদের ইউনূস সাহেবের এতটার সময় মিটিং। এটা একটা কনফার্মেশন থাকবে ওখান থেকে। দেখাক যদি তাদের সাহস থাকে, তারা যদি সত্যি বলে থাকে সেইটা দেখাক। মিটিং কেন হয় না সেটা পরে অন্য বিষয়, সেটা পরে বলবো। তো দেখাক তারা সেই প্রমাণ যে হ্যাঁ এই চিঠি আমরা প্রধানমন্ত্রীর 10 ডাউনিং স্ট্রিট থেকে পেয়েছি, সেটার ভিত্তিতে আমরা এই দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলেছি। চ্যালেঞ্জ দিলাম, এরকম কোনো তথ্য প্রমাণ তারা যদি জনসমক্ষে দেখাতে পারে। আদতে ব্রিটিশ প্রধানমন্ত্রী এই ধরনের কোনো মিটিংয়ের বিষয় জানেই না, মানে তাকে অ্যাপ্রোচ করা হয়েছে, তারা এটাকে অ্যাপ্রুভ করেনি, সময় দেয়নি। সেই মিথ্যাটাকে গতকালকে ডাস্টবিন শফিক ও বাংলাদেশের দূতাবাসে বসে সাংবাদিক সম্মেলন করেছে। দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি থেকে শুরু করে হাই কমিশনার পর্যন্ত সবাই জানে ওই দেশের প্রধানমন্ত্রী দেশে আছে কি নাই। ডাস্টবিন শফিক নিজেও জানে যে প্রধানমন্ত্রী লন্ডনে আছেন। অন্তত 5টা প্রোগ্রামে সে অ্যাটেন্ড করেছেন, আজকেও করেছে বিভিন্ন প্রোগ্রামে, ব্রিটিশ পত্র পত্রিকায় আছে, প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে আছে, কে কে কোথায় কোথায় কার সাথে কি মিটিং করেছে সবকিছু আছে। তো শফিক যে এই কথাটা বলল, প্রধানমন্ত্রী স্টারমারকে লন্ডনে রেখেছে সেটা বলে দিল উনি কানাডাতে আছেন। তোমার সাথে যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে সে কানাডা তো যাওয়ার কথা না। তুমি কোন হিসাবে এখনো মানুষের সাথে প্রতারণা করো? মিথ্যা দিয়ে যাদের জন্ম, যাদের শুরু, এই মিথ্যাই তাদেরকে শেষ করে দিবে, ডুবিয়ে দিবে। ডুবে তো গেছেই অলরেডি, শুধু এখন নাকটা বেশ উঁচিয়ে আছে, নিঃশ্বাসটা নিচ্ছে কোনো মতে। এইভাবে বিভ্রান্তি করে মানুষের মনের মধ্যে প্রতারণা করে তারা এইভাবে প্রপাগান্ডা করে যাচ্ছে। তারা মিথ্যুক, তারা নির্লজ্জ, তারা প্রতারক, তাতে বাংলাদেশের কিছু যায় আসে না। কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে, বাংলাদেশের নাম নিয়ে তারা আজকে বাংলাদেশকে যেভাবে, বাংলাদেশের 18 কোটি মানুষকে যেভাবে তারা অপমান করছে, অসম্মান করছে, তারই চিত্র আজকে বিলাতের শহর লন্ডনে প্রকাশ পেয়েছে। একটা দেশের মান মর্যাদা নিয়ে এইভাবে সিনেমিনি খেলা, ওই দেশের প্রতি যদি যাদের কারো কোনো শ্রদ্ধাবোধ থাকে, ভালোবাসা থাকে, এটা করতে পারে না।
তারা নিজেদের স্বার্থে যেভাবে দেশকে অপমানিত করেছে, অচিরেই তারাও চরম অপমানের। আজকে ব্রিটেনের নিরাপত্তা উপদেষ্টা ইউনূস সাহেবের সাথে দেখা করতে গিয়েছে। সে ইউনূস সাহেবের সাথে দেখা করতে গিয়েছে এই কারণে, তাকে বলার জন্যে দেশের জঙ্গিবাদ যেভাবে বেড়ে উঠেছে তারা সেই ব্যাপারে উদ্বিগ্ন। দেশে মাইনরিটির উপরে যেভাবে অত্যাচার নির্যাতন হয়েছে, আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, তারা উদ্বিগ্ন। এবং অফ দি রেকর্ড রাখাইনে করিডোরের ব্যাপার স্মরণ করিয়ে দিয়েছে। কারণ ইতিমধ্যে ভারতের মিজোরাম দিয়ে চীন রাজ্য হয়ে রাখাইনে আমেরিকান, ব্রিটিশ এবং ইউক্রেনে প্রশিক্ষিত কিছু লোক প্রায় 2000-এর মতো ঢুকেছে। এখন ইন্ডিয়ার ওইখান দিয়ে যদি এত লোক ঢুকে, বাংলাদেশের কি অবস্থা? আমি বিশ্বাস করতে চাই আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনীকে, যে তারা এখন পর্যন্ত সেই সুযোগটা তাদেরকে দেয় নাই। তো এই আমেরিকা, ব্রিটিশ এরা মিলে এই যে চক্রটা, করিডোর নিয়ে যে একটা চক্রান্ত আছে, ওখানে যে খ্রিস্টান রাজ্য বানানোর একটা চক্রান্ত আছে রাখাইনে, এটা তো ব্রিটিশ আমেরিকানদের কমন ইন্টারেস্ট। সেই জিনিসটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য ব্রিটিশ নিরাপত্তা উপদেষ্টা ইউনূসকে গিয়ে বলে দিয়ে আসছে। এখন আজকে সন্ধ্যায় রাজা চার্লসের ওখানে একটা 35 বছর উপলক্ষে, কিংস ফাউন্ডেশনের 35 বছর পূর্তি উপলক্ষে একটা ডিনার আছে। ওখানে কয়েকশো লোক থাকবে। সেখানে ইউনূস সাহেবও সেখানে যাবে। নাথিং স্পেশাল। এটা তার সম্মানে না, এটা তো কয়েকশো লোকের মধ্যে উনিও যাচ্ছেন। এটা ওই যে কাতারে যখন আর্ট সম্মেলনে গিয়েছিল, সামিটে গিয়েছিল, তখন এই কিংস ফাউন্ডেশনের সিইও ওখানে উপস্থিত ছিল। তাকে তখন সেখানে কনভিন্স করে এই পুরস্কারের ধান্দাটা এবং লেনদেনটা ওখানে হয়েছে। কিন্তু এটা কোনো সিলেক্টেড ক্যাটাগরিতে পুরস্কার না, এটা একটা অনারারি পুরস্কার হিসাবে যেখানে উপস্থিত আছে সেই হিসাবে তাকে একটা, আমি আগের আমার এপিসোডে বলেছি, বিভিন্ন স্পোর্টস প্রোগ্রামে গেলে যারা বিভিন্ন ইভেন্টে যারা জয়ী হয় তাদেরকে পুরস্কার দেওয়ার পরে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদেরকে কিছু সান্ত্বনা বা কিছু সম্মানজনক পুরস্কার দেওয়া হয়। এটা সেই রকমেরই একটি ঘটনা, যার জন্য আজ পর্যন্ত পুরস্কার প্রাপ্ত কারা হয়েছেন, কারা মনোনীত হয়েছেন, সেই তালিকায় ডক্টর ইউনূসের নাম উঠাতে পারেনি। তো ওই ধরনের একটা বড় একটা ডিনার পার্টিতে সেও উপস্থিত হচ্ছে। বিশেষ কোনো বিষয় না, শত শত লোক থাকবে। আজকে লন্ডনে কি হয়েছে আপনারা সবাই দেখেছেন, জেনেছেন, আমার চেয়ে বেশি জানেন হয়তো অনেকে। কিন্তু আমি একটা জিনিস, দুইটা জিনিস খুব আনন্দের সাথে উপভোগ করেছি। প্রথমটি হচ্ছে ডাস্টবিন শফিক সহ একটা গ্রুপ পিছনের দরজা দিয়ে যাওয়া আসা করে, কিন্তু শেষ পর্যন্ত পিছনের দরজাও খুলে নাই ওর জন্য। পরে ওই মিছিলের সামনে দিয়ে যাচ্ছে, আর যে সমস্ত বিশ্রী ভাষায় গালিগালাজ সমবেত জনতা, বিক্ষুব্ধ জনতা করেছে, এর চেয়ে আত্মহত্যা করা অনেক ভালো।
এটার ভিডিও ছড়িয়ে গেছে সারা সোশ্যাল মিডিয়াতে। আরেকটি ঘটনা খুব ইন্টারেস্টিং, এটা হচ্ছে পার্লামেন্ট হাউসের সামনে আজকে বিশাল ক্রাউড, শত শত হাজার হাজার বিক্ষুব্ধ বাঙালি ইনুসকে নিয়ে ডাস্টবিন না ইনুস, ইন ডাস্টবিন না ইনুস স্লোগান, এগুলি সব ফেরত আসতেছে। ওরা বলছিল না ওয়াকার না হাসনাত, এগুলি সব ফেরত আসতেছে। আজকে এই বাঙালি আবার লন্ডনে, আজকে লন্ডন 71 সালের লন্ডনের মতো প্রতিবাদ মুখর। 71 সালে যেমন এখানে পাকিস্তানিরা দখল করে গান পয়েন্টে বাঙালির মুখ স্তব্ধ করে রেখেছিল, সারা বিশ্বে সবচেয়ে জমজমাট বিক্ষোভ হয়েছে লন্ডনে পুরা 71 সাল ধরে। আজকের লন্ডনের চিত্র দেখলে মনে হয় আমরা আবার 71-এর সেই চেতনা ফিরে পেয়েছি। 71-এ যেমন দখলদাররা দখল করে বাংলাদেশকে শোষণ করেছে, আজকে 2024-25-এ সেরকম দখলদাররা ষড়যন্ত্র করে বাংলাদেশকে দখল করে শোষণ করছে, লাঞ্ছিত করছে, অপমানিত করছে। এখানে মানুষ ভয়ে কথা বলতে পারতেছে না, কিন্তু লন্ডনে তারা বিস্ফোরণ ঘটিয়েছে। একটি গাড়ি, ভ্যান, ট্রাক, ভ্যান ডিজিটাল সাইনবোর্ড করেছে দুই পাশে। ডিজিটালি আপনারা দেখেছেন গাড়ির ভিতরে কিভাবে ডিজিটাল ওয়াল করে, যে ছবির পরে ছবি কিভাবে টেলিভিশনের মতো চলতে থাকে। সেখানে ইনুস আর ইনুসের কীর্তিকলাপ সবকিছু সেখানে ভেসে উঠতেছে একটার পর একটা। সেটা যখন ব্রেক করলো, পুলিশ তাদের পকেট থেকে ক্যামেরা বের করে ভিডিও করলো, ছবি তুললো। আর আরেক পুলিশ ড্রাইভারকে লাইট দিল। যারা ভিডিও করলো পুলিশ, তারাও ড্রাইভারকে লাইট দিল। এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে? ব্রিটেনের এটাতেই বোঝা যায় ব্রিটেনের মানুষ, ব্রিটেনের প্রশাসন আজকে ইনুসকে কিভাবে জানে, কিভাবে চিনছে। আমি আগে বলেছি, আবারও বলছি, আমার বিশ্বাস এই অত্যন্ত অপমানজনক সফর, লন্ডনে ইনুসের যে অপমানজনক সফর, এই সফরই হোক বাংলাদেশের মান মর্যাদা রক্ষায় ইনুসের শেষ সফর। এবং সমস্ত লক্ষণ এমনভাবে পরিস্ফুটিত হচ্ছে যে সত্যি সত্যি এটাই হবে ইনুসের শেষ বিদেশ সফর, যার পরিণতি আমরা খুব অল্প সময়ের মধ্যেই দেখতে পাবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।